হ্যালো ভিউয়ার্স, অচিন্ত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এছাড়া তোমরা যারা 6th সেমিস্টার পাশে বা জেনারেলে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট অর্থাৎ বন্দীকরণ আন্দোলন, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই পেপার দুটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের সাজেশনের বাকি অন্যান্য প্রশ্নগুলির ভিডিও ক্লাস আমি পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসবো, তাই অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়টি একবার দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 4th সেম CC 8 এবং হিস্ট্রি জেনারেলদের ক্ষেত্রে 6th সেম আর ডিএসসি B2, এখানে প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট বা বন্দীকরণ আন্দোলন। দেখো, এনক্লোজ করা মানে ঘিরে ফেলা, বেড়া দিয়ে জমিকে ঘিরে ফেলা। ইংল্যান্ডে এই পরিস্থিতি তৈরি হয়। দেখো, ইংল্যান্ডে একটা সময় মেষ পালন খুব লাভজনক একটা ব্যবসায় পরিণত হয়েছিল, অর্থাৎ ভেড়া চাষ করা। তো ভেড়া চাষ করতে গেলে জমিতে ঘিরে রাখতে হবে, তাই বেড়া দিয়ে জমিগুলোকে ঘিরে তার ভিতরে এই ভেড়া চাষ করা শুরু হয় এবং ভেড়ার যে লোম, সেই লোম থেকে পশম উৎপাদন শুরু হয়। এটা ইংল্যান্ডে একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়। এর ফলে কি হয়, যারা ধনী ব্যক্তি, যাদের হাতে প্রচুর জমি আছে, তারা তাদের জমিগুলোকে ঘিরে ফেলে এবং তাদের জমিদারের বাইরে যেসব ছোট ছোট জমি ছিল, সেই সব জমিগুলোকেও তারা, মানে ছোট চাষিদের কাছে যে জমিগুলো ছিল সেই জমিগুলোকে তারা কিনে নেয় বা অনেক সময় ভয় দেখিয়ে বলপূর্বক জোর খাটিয়ে তাদের কাছ থেকে সেই জমিগুলো তারা নিয়ে নেয়। নিয়ে তারা এই জমিটা বন্দীকরণ করে ফেলে, বেড়া দিয়ে ঘিরে তার ভিতরে মেষ পালন করতে থাকে এবং তারা কিন্তু লাভবানও হয়ে পড়ে। কিন্তু এদিকে যারা ক্ষুদ্র চাষি, যারা প্রান্তিক চাষি, তাদের পক্ষে কিন্তু জমিকে এইভাবে ঘিরে মেষ পালন করা সম্ভব হয়নি, কারণ ছোট জমিতে মেষ পালন করা মানে অসুবিধা ছিল। অবশ্য তারা কিন্তু বড় জমি কিন্তু তারা ক্রয় করতে পারেনি, কারণ এই সময় জমির দাম বেড়ে যাচ্ছে। কেন জমির দাম বেড়ে যাচ্ছে? যেহেতু জমির চাহিদা বাড়ছে, বড় যারা ভূস্বামী তারা জমিগুলো, ছোট ছোট পতিত জমি তারা কিনে নিচ্ছে। এছাড়া যেসব অনাবাদী জমি, জঙ্গলাকীর্ণ জমি, যে জমিতে আগে কোনো চাষই হতো না, সেই সব জমিগুলোকেও তারা কিন্তু বেড়া দিয়ে ঘিরে তারা তাদের সেই খামারের ভিতরে তারা সেটাকে ঢুকিয়ে নিচ্ছে। এর ফলে যে ওপেন ফিল্ড, যে সব জায়গায় গবাদি পশু চড়ে বেড়াতো বা যেসব জঙ্গলে হয়তো কাঠ বা যে জ্বালানি সংগ্রহ করতো সাধারণ মানুষ, সেই সব জমিগুলো আর থাকছে না, কারণ সেই সব জমিগুলোকেও কিন্তু ঘিরে নিচ্ছে এই সব ভূস্বামীরা। এই জন্য এই বন্দীকরণ, এই এনক্লোজারে সাধারণ প্রান্তিক চাষিদের অবস্থা খারাপ হয়ে যায় এবং খারাপ হয় আরো একটি কারণে। পরবর্তীতে দেখা যায় যে এই সময় খাদ্যশস্যের দাম বাড়ছে। কেন বাড়ছে? কারণ এই সময় মানে 18 শতকের প্রথম দিকে, দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যশস্যের চাহিদা বাড়ে। অবশ্য খাদ্যশস্যের চাহিদাটা কম, মানে যোগানটা কম ছিল, ফলে খাদ্যশস্যের দাম বাড়ে। খাদ্যশস্যের যোগান কেন কম ছিল? কারণ মানুষ চাষবাস ছেড়ে দিয়ে, মানুষ খাদ্যশস্যের চাষ ছেড়ে দিয়ে তারা কিন্তু সেই জমিতে মেষ পালন শুরু করে। এর ফলে একটা খাদ্য সংকট দেখা দেয় ইংল্যান্ডে, মানে চাষবাস করার মতো জমি কিন্তু আর নেই। এই কারণে একটা খাদ্যশস্যের ঘাটতি দেখা দেয়। এছাড়া যেটুকু যা চাষবাস হতো সেই জমিগুলিতে কিন্তু বাণিজ্যিক শস্য উৎপাদন শুরু হয়। আঙুর চাষ, শনের চাষ, এরকম ইত্যাদি যেসব বাণিজ্যিক ফসল, সেই ফসলের উৎপাদন শুরু হয়। কেউ আর খাদ্যশস্য উৎপাদন করতে থাকে না, ফলে খাদ্যশস্যের ব্যাপক চাহিদা বাড়ে এবং তার যোগান কম থাকায় সেই খাদ্যশস্যের দাম কিন্তু অত্যাধিকভাবে বাড়তে থাকে। ফলে সাধারণ মানুষ এই বন্দীকরণের বিরুদ্ধে একটা আন্দোলন করে, তারা এই মেষ পালনের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে। এই ব্যবস্থা বড় লোকেদের জন্য খুবই ভালো হলেও সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাদের কিছুই করার ছিল না, না ছিল তাদের হাতে জমি, না তাদের জ্বালানি কাঠ সংগ্রহ করার মতো কোনো ফাঁকা জায়গা ছিল, বা তাদের যে গবাদি পশু সেগুলোকে চড়ানোরও কোনো কিন্তু জায়গা ছিল না। এরকম নানা কারণে তারা হয়ে উঠেছিল জর্জরিত। এছাড়া যে খাদ্যশস্যের দাম অত্যাধিকভাবে বৃদ্ধি পায়, জমির দাম এই সময় বৃদ্ধি পায়। এছাড়া জমির দাম বৃদ্ধি পাওয়ার ফলে যাদের হাতে যেটুকু জমি ছিল তারা কিন্তু ভালো টাকা পাওয়ার জন্য তারা সেই জমিগুলো বড় লোকের কাছে কিন্তু বিক্রি করে দিয়ে দেয়। এই জন্য সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে ওঠে। এখন এর পরবর্তীতে দেখা যাচ্ছে পরিস্থিতি অন্যদিকে টার্ন নিচ্ছে।
ইংল্যান্ডের গভর্নমেন্ট দেখছেন বা সরকারের যারা বিশেষজ্ঞ তারা দেখছেন যে এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে খাদ্যশস্যের চাহিদা এবং সেই চাহিদা পূরণের জন্য এবং কৃষি উৎপাদনকে আরো বেশি বাড়ানোর জন্য তারা একটা নতুন পদ্ধতি নেয়। তারা ভাবে যে জমিকে ফাঁকা জমিতে চাষ করলে হবে না, জমিকে এনক্লোজ করে তারপরে চাষ করতে হবে। অর্থাৎ ফাঁকা জমিকে আগে ঘিরে তার ভিতরে নিবিড় প্রথায় অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ আবাদ শুরু করতে হবে, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে অত্যাধুনিক চাষবাসের যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে এই সব জমিগুলোতে চাষ করতে হবে। এছাড়া যেসব অনাবাদী জমি, যেসব জঙ্গলাকীর্ণ জমি, সেই সব জমিগুলোকেও চাষের আওতায় আনতে হবে। এই কারণে গভর্নমেন্ট পার্লামেন্টে সংসদে আইন পাশ করে এবং সংসদে আইন পাশের ভিতর দিয়ে নতুন করে জমি এনক্লোজ শুরু করা হয়, মানে বন্দীকরণ শুরু হয়। এই এনক্লোজ কিন্তু মেষ পালনের জন্য নয়, এই এনক্লোজ শুরু হয়েছিল কৃষি উৎপাদনকে বাড়ানোর জন্য। এবং এর ফলে কি হয়, কৃষি উৎপাদন বাড়ে এবং একটা কৃষি বিপ্লব, ইংল্যান্ডে কিন্তু কৃষি বিপ্লব ঘটে। এই কৃষি বিপ্লবের হাত ধরে পরবর্তীকালে ইংল্যান্ডের শিল্প বিপ্লবও ত্বরান্বিত হয়। তাই ইংল্যান্ডের কৃষি বিপ্লবের সাথে এই এনক্লোজার ব্যবস্থা কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কিন্তু এর জন্য ভালো হয়নি, কারণ সাধারণ মানুষের চাষ করার মতো জমি তাদের হাতে ছিল না। এছাড়া সাধারণ মানুষ জমিকে ঘেরার জন্য যে আইনি পদক্ষেপ নিতে হয় তার জন্য টাকার দরকার, সেই টাকাটা তাদের কাছে ছিল না। এছাড়া এই জমি এনক্লোজ করার পরে যে নিবিড় প্রথায় চাষবাসের জন্য যে যন্ত্রপাতি দরকার, যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে শুরু করে যে সাজ সরঞ্জাম চাষের প্রয়োজন, সেগুলো কিন্তু এই সাধারণ মানুষের হাতে ছিল না। ফলে সাধারণ মানুষ এই এনক্লোজারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, তারা বিভিন্ন আন্দোলন শুরু করে। তাই শুরু হয় এনক্লোজার মুভমেন্ট। তা যে বন্দীকরণ শুরু হয়েছিল তার বিরুদ্ধে শুরু হচ্ছে কিন্তু আন্দোলন, সাধারণ মানুষ আন্দোলন করছে। অর্থাৎ বন্দীকরণ, জমিকে ঘিরে ফেলার বিরুদ্ধে একটা আন্দোলন কিন্তু এখানে অটোমেটিক্যালি শুরু হয়ে যাচ্ছে। এখন এই আন্দোলনের আগে আর কি যে বন্দীকরণের কথা আমি বলছিলাম, যে এনক্লোজ, সেই এনক্লোজ দুই ধরনের ছিল। একটা ছিল ব্যক্তিগত এনক্লোজ, অনেক ভূস্বামী তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তাদের জমিকে ঘিরে তার ভিতরে তারা চাষবাস শুরু করে দেয়। এবং আরেকটি ছিল পার্লামেন্টারি এনক্লোজ, সরকারি তরফ থেকেও কিন্তু জমিকে ঘিরে তার ভিতরে উৎপাদন শুরু হয় কৃষি সংকট বা খাদ্য সংকটকে মোকাবিলা করার জন্য। দেখো, অ্যাস্টন বলে একজন গবেষক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 1760 থেকে 1830। তিনি বলছেন যে এই প্রথায়, মানে এই বন্দীকরণের ভিতর দিয়ে কৃষি উৎপাদনে অভাবনীয়ভাবে বৃদ্ধি পায় এবং যে তৃণভূমি বা অনাবাদী যেসব জমি ছিল সেই জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসা হয়েছিল। এছাড়া তিনি আরেকটি কারণ বলছেন যে এর পিছনে আন্দোলন করার পিছনে মূল কারণটা কি। এটা তো খুব ভালো একটা পদ্ধতি জমি বন্দীকরণ, কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন কেন হচ্ছে? তিনি বলছেন যে 18 শতকের প্রথম দিকে যখন জমি মানে ফসলের দাম কম ছিল তখন কিন্তু মানুষ এই এনক্লোজের কথা ভাবেনি, কিন্তু পরবর্তীতে 18 শতকের দ্বিতীয়ার্ধে গিয়ে যখন জমির দাম বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শহরের অগ্রগতি ঘটছে এবং খাদ্যশস্যের যখন চাহিদা বাড়ছে, তখন কিন্তু মানুষ এই জমিকে ঘিরে তার সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ আবাদ শুরু করছে এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষের কিছু করার থাকছে না। সাধারণ মানুষ তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং শুরু হচ্ছে ইংল্যান্ডে আন্দোলন, বন্দীকরণ আন্দোলন। সাধারণ কৃষক, প্রান্তিক চাষিরা অনেক আন্দোলন করেছে এর বিরুদ্ধে, এই এনক্লোজারের বিরুদ্ধে। এবং ইংল্যান্ডের গভর্নমেন্ট কি করেছেন, যে কৃষকদের স্বার্থে কিন্তু কোনো আইন পাশ করেনি, তারা বরঞ্চ এই ভূস্বামীদের স্বার্থে এবং বন্দীকরণের পক্ষে একাধিকবার তারা কিন্তু আইন তৈরি করে, মানে এনক্লোজার আইন। দেখো, এটা একটা এনক্লোজার অ্যাক্ট তৈরি হচ্ছে, যেটি বলা হচ্ছে জেনারেল এনক্লোজার অ্যাক্ট 1802 সালে। সেখানে একটা নতুন করে আইন করে দুই ধরনের এনক্লোজের কথা বলা আছে, যে খোলা জমিকে এনক্লোজ করা হবে আর যেগুলো তৃণভূমি বনাঞ্চল সেই জমিগুলোকে এনক্লোজ করা হবে। এর ফলে কি হচ্ছে, যে বনাঞ্চলে সাধারণ মানুষ শিকার করত বা সেখানে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করত, সেগুলো তারা করতে পারছে না, বা যে জলাশয়ে তারা মাছ ধরতো সেখানে তারা মাছ ধরতে পারছে না, কারণ সেই জমিগুলোকে ঘিরে মানে সেই এনক্লোজের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই কারণে সাধারণ মানুষের অবস্থা খুব দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, তারা এর বিরুদ্ধে বারে বারে আন্দোলন শুরু করে ইংল্যান্ডে। তাই শুরু হয় এনক্লোজার আন্দোলন। তাই এই এনক্লোজার আন্দোলন একদিক দিয়ে চাষিদের পক্ষে, ক্ষুদ্র চাষিদের পক্ষে যথেষ্ট মানে সঙ্গীন অবস্থা হয়ে গিয়েছিল তাদের, কারণ তাদের কিছুই করার ছিল না। দেশের সরকার, দেশের পার্লামেন্ট কিন্তু তাদের বিরুদ্ধে ছিল। তারা দেশের কৃষি উৎপাদন বাড়ানোর জন্য
ভূস্বামীদের হয়ে তারা একাধিক আইন পাশ করে কৃষকদের বিরুদ্ধে। আবার অন্যদিকে ভূস্বামীরাও তারা অর্থের প্রলোভন দেখিয়ে বা জোর করে বলপূর্বক ভাবে বা আইনের আশ্রয় নিয়ে তারা ক্ষুদ্র চাষিদের কাছ থেকে জমিগুলোকে মানে এক প্রকার তারা নিজেদের হাতে নিয়ে নেয়, নিয়ে একটা বৃহৎ এলাকা তৈরি করে সেটাকে এনক্লোজ করে সেখানে কিন্তু বৈজ্ঞানিক এবং নিবিড় প্রথায় কিন্তু চাষবাস শুরু হয়। আমরা এখন আধুনিক যুগে দেখেছি যে ইউরোপ কান্ট্রির বড় বড় দেশগুলোতে দেখবে যে 2-1 বিঘে জমিতে এরকম চাষ হয় না, একটা বড় বড় খামার এরিয়া করে কিন্তু চাষ হয়। এটা কিন্তু একদিনে হয়নি, এটা অনেক আগে থেকে এই সিস্টেমটা এই সময় এই এনক্লোজারের সময় কিন্তু ইংল্যান্ডে এই অনেক মানে ছোট ছোট জমিগুলোকে একসাথে করে একটা বড় জমি তৈরি করা এবং তাকে ঘিরে সেখানে একটা নিবিড় প্রথায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করা এই সময় 18 শতকের দ্বিতীয়ার্ধ থেকেই শুরু হয়। এবং এর ভিতর দিয়ে ইংল্যান্ডে কৃষি উৎপাদন বাড়ে, শিল্পের অগ্রগতি হয়, শিল্প বিপ্লব ঘটে, কৃষি বিপ্লব ঘটে এবং ইংল্যান্ডের অর্থনীতি মজবুত হয়। সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ এই এনক্লোজারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, আন্দোলন করে এবং যে আন্দোলন বহুদিন ধরে ইংল্যান্ডে চলতে থাকে, কিন্তু সরকার কর্ণপাত করেনি, কৃষকদের স্বার্থে কোনো আইন পাশ করেনি, বরং তারা এনক্লোজারের পক্ষে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে তারা একাধিকবার আইন পাশ করে এবং সেইভাবেই চলে। কিন্তু এটা একটা সময় এই আন্দোলনটা থেমে যায়, মানুষ এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যে মূল্য বিপ্লব একটা প্রশ্ন আছে তোমাদের, যে মূল্য বিপ্লব ঘটছে কেন ঘটছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির উপরে চাপ বাড়ছে এবং জমির কিন্তু দাম বেড়ে যাচ্ছে, খাদ্যশস্যের দাম বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে মূল্য বিপ্লব। ফলে এই মূল্য বিপ্লবের সাথে মানুষ অ্যাডজাস্ট করার জন্য, এরকে মানিয়ে নেওয়ার জন্য বেশি মাত্রায় উৎপাদন করতে থাকে, বেশি করে পরিশ্রম করতে থাকে, করে এর সাথে কিন্তু মানুষ অ্যাডজাস্ট করে নেয়। তো ইংল্যান্ডের ক্ষেত্রে এই এনক্লোজার মুভমেন্টের একই রকম পরিস্থিতি হয়েছিল। শেষ পর্যন্ত এই এনক্লোজারটাই চলতে থাকে এবং ইংল্যান্ডে বড় বড় ভূস্বামী মানে জমিদারির উৎপত্তি হয় এবং এই আধুনিক জমিদারি এবং এই জমির মালিকেরা তারা বড় এলাকা তৈরি করে তার ভিতরে তারা নিবিড় পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে থাকে। আর সাধারণ মানুষ এর বিরুদ্ধে বারে বারে কিন্তু আন্দোলন করেছে, যাকে আমরা বলছি এনক্লোজার মুভমেন্ট। তো এর যে প্রশ্ন, এটা দেখো অনার্সের ক্ষেত্রে 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মানে 500 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। এবং তোমরা যারা জেনারেলে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে সেখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন, সেটি কিন্তু 20 নম্বরের জন্য অ্যান্সার করতে হবে। তো উভয়ের এই উত্তর মানে 1000 ওয়ার্ডের এবং 500 ওয়ার্ডে 10 এবং 20 নম্বরের যে উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করবো। The enclosure movement, reasons for its development, impact, অর্থাৎ এনক্লোজার মুভমেন্টের যে অগ্রগতি এবং তার সম্পর্কে সমস্ত ঘটনা নিয়ে এই প্রশ্ন। এনক্লোজার মুভমেন্ট অর্থাৎ বন্দীকরণ আন্দোলন। দেখো উত্তরটি এইভাবে লিখবে, ইংল্যান্ডের কৃষি বিপ্লবের সঙ্গে এনক্লোজার মুভমেন্ট ঘনিষ্ঠভাবে জড়িত। টিউডর যুগে এমনকি তারও আগে ইংল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট জমি সংগ্রহ করে চাষ করা শুরু হয়েছিল। 18 শতকের মাঝামাঝি সময় থেকে পার্লামেন্টারি আইনের মাধ্যমে এনক্লোজারের ব্যবস্থা হয়। এনক্লোজার সংক্রান্ত আইন ছোট চাষির পক্ষে বিশেষ সুবিধাজনক ছিল না, কারণ জমি ঘিরে রাখার জন্য এবং আইনের আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হতো। এছাড়া ছোট চাষির পক্ষে নতুন নতুন যন্ত্র কেনা এবং নতুন কৃষিকাজের জন্য পুঁজি বিনিয়োগ করা সম্ভব হতো না। অনেক বড় চাষিও পতিত এবং অনাবাদী জমি চাষের আওতায় আনার বিষয়ে যথেষ্ট উৎসাহী হয়নি। সাধারণ মানুষজন এনক্লোজারকে ভালোভাবে নিতে পারেনি, কেননা এনক্লোজার সূত্রে পশুর খাদ্য সংগ্রহের জমি এবং জ্বালানি সংগ্রহের বনাঞ্চল ঘিরে ফেলা হয়। আবার এনক্লোজার সূত্রে সৃষ্ট নতুন জমির মালিকেরা তাদের জমিতে মাছ ধরা ও শিকার করা প্রভৃতির উপর বাধা নিষেধ আরোপ করে। এতদ সত্ত্বেও এনক্লোজারের অগ্রগতি অব্যাহত থাকে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মোট চাষের জমির আনুমানিক অর্ধেক এনক্লোজারের বাইরে থাকা খোলা জমি মানে ওপেন ফিল্ড হিসেবে গণ্য হতো। ক্রমশ অধিকাংশ জমি এনক্লোজারের আওতায় এসে যেতে থাকে। এ সময় একই সঙ্গে দুই ধরনের এনক্লোজ চলতে থাকে, ব্যক্তিগত পার্লামেন্টারি এনক্লোজ। অবশ্য পার্লামেন্টারি এনক্লোজ চালু হওয়ার আগে থেকেই ব্যক্তিগত এনক্লোজার চলে আসছিল। 18 শতকের ব্যক্তিগত এনক্লোজার না বাড়ার ক্ষেত্রে দুটি অন্তরায় ছিল। এক, সকল ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ তার প্রভাব বিস্তার করা সম্ভব ছিল না, এবং দুই, এই শতকের দ্বিতীয় ভাগে ফসলের দাম চড়া হওয়ায় জমির মালিকেরা নিজ নিজ জমি নিজেদের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরের প্যারা দেখো, 18 শতকের প্রথমার্ধে ফসলের দাম কম থাকায় এনক্লোজারের প্রবণতা ছিল না।
1700 থেকে 1760 পর্বে পার্লামেন্টারি এনক্লোজার ও বিশেষ অগ্রগতি হয়নি। অ্যাস্টন দেখিয়েছেন 1729 থেকে 30 এবং 1742 থেকে 43-এ শস্যের ফলন কম হওয়ায় এবং খাদ্যশস্যের মূল্য বেড়ে যাওয়ায় পার্লামেন্টারি এনক্লোজারের ক্ষেত্রে শস্যের মূল্য বৃদ্ধির প্রতিফলন পড়ে। কিভাবে পড়ে? 1 নম্বরে দেখো রয়েছে, জমিদার তার জমি সংহত করার বিষয়ে উদ্যোগী হয় এবং 2, বেশি দাম পাওয়ার আশায় চাষি তার জমি ছেড়ে দিতে থাকে। পরের প্যারা দেখো, 18 শতকের দ্বিতীয়ার্ধে জনসংখ্যা বৃদ্ধি এবং শহরের প্রসারের ফলে শস্যের চাহিদা বাড়ে এবং সেই সঙ্গে শস্যের দামও বাড়ে। এমতাবস্থায় ব্রিটিশ কৃষি বিশেষজ্ঞরা বুঝে ফেলেন খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য এবং সেই উদ্দেশ্যে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খোলা জমিতে, ওপেন ফিল্ড চাষের পরিবর্তে জমি এনক্লোজ করে চাষাবাদ করতে হবে। এ কারণে পার্লামেন্টারি পদ্ধতিতে এনক্লোজার করার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয় এবং এই সূত্রে জেনারেল এনক্লোজার অ্যাক্ট 1801 প্রণীত হয়। উল্লেখ্য, 1760-এর আগে খোলা চাষের জমি, ওপেন ফিল্ড এর জন্য প্রণীত পার্লামেন্টারি আইনের সংখ্যা 130-এর বেশি ছিল না, কিন্তু 1760 থেকে 1815-র মধ্যে এই সংখ্যা বেড়ে গিয়ে 1800-র মতো হয়। পরের প্যারা দেখো, পার্লামেন্টারি এনক্লোজার 2 শ্রেণী বিশিষ্ট ছিল। 1, খোলা চাষের জমি এনক্লোজ এবং 2, তৃণভূমি ও অনাবাদী জমির এনক্লোজার। এই 2 শ্রেণীর এনক্লোজারের জন্য 2 ধরনের পার্লামেন্টারি আইন প্রণীত হয়। প্রথম শ্রেণীর আইন বড় আয়তনের কৃষি যন্ত্রের প্রয়োগ, বৈজ্ঞানিক পরিকল্পনা ও পরীক্ষা এবং জলসেচ ও জল নিষ্কাশনের বিষয়ে উৎসাহ দেয়। আর দ্বিতীয় শ্রেণীর আইন নতুন নতুন জমিকে চাষের আওতায় নিয়ে আসে। প্যারা করে 1820-র মধ্যে পার্লামেন্টারি আইনের ফলে ইংল্যান্ডের অধিকাংশ জমি চাষের আওতায় এসে যায়। নিম্নের পরিসংখ্যান থেকে এনক্লোজারের সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট হয়। দেখো, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। বছর 1727 থেকে 60 খ্রিস্টাব্দ, এই সময় এনক্লোজারের পরিমাণ ছিল 74,000 একর। 1761 থেকে 92 এই সময় ছিল 5 লক্ষ একর। 1793 থেকে 1815 ছিল 10,14,000 একর এবং 1816 থেকে 45 ছিল 2 লক্ষ একর। তাহলে এর পরের পয়েন্ট দেখো, এনক্লোজারের প্রভাব কি প্রভাব পড়ছে ইংল্যান্ডের উপরে। দেখো, ইংল্যান্ডের কৃষি অর্থনীতি এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের উপর এনক্লোজারের প্রভাব সম্পর্কে অর্থনীতিবিদ ও ঐতিহাসিকগণ একমত নয়। অ্যাস্টন তার দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 1760 থেকে 1830 গ্রন্থে দেখিয়েছেন যে এনক্লোজার ব্যবস্থার ফলে ইংল্যান্ডের কৃষি উৎপাদনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, এই ইংরেজি বক্তব্যটা এখানে দেওয়া আছে, এটা তোমরা লিখতে পারো। পরের প্যারা দেখো রয়েছে, এনক্লোজার ব্যবস্থার ফলে ইংল্যান্ডের চাষের জমির পরিমাণ বহুলাংশে বেড়ে গিয়েছিল। এ বিষয়ে ঐতিহাসিক মহল দ্বিমত নেই। কোনো কোনো সময় খাদ্যের অভাব ও চাহিদা চরম হয়ে উঠলেও এনক্লোজার ব্যবস্থার কল্যাণে ইংল্যান্ড ওই সংকট কাটিয়ে উঠতে সমর্থ হয়। প্রাকৃতিক বিপর্যয় ও আন্তর্জাতিক যুদ্ধজনিত খাদ্য সংকট এবং শিল্পাঞ্চলে খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর ক্ষেত্রে এনক্লোজার ব্যবস্থা প্রসূত সুফলগুলি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। পরের প্যারা দেখো, E.J.P. কলিন তার হারভেস্ট টেকনোলজি অ্যান্ড লেবার সাপ্লাই ইন ব্রিটেন 1790 থেকে 1870 প্রবন্ধে লিখেছেন, এনক্লোজার সূত্রে কৃষি উৎপাদন পদ্ধতিতে বহু ক্ষেত্রে আধুনিক পরিবর্তন ঘটে ও নতুন নতুন যন্ত্রের প্রচলন হয়। এছাড়া কলিন্স আরও দেখিয়েছেন যে এনক্লোজার অল্প মজুরিতে শ্রমিক সরবরাহ বৃদ্ধি করে, ফলে শিল্প প্রতিষ্ঠানে সুলভ শ্রমিক পাওয়া সম্ভব হয়। পরের প্যারা দেখো, হ্যামন্ড, হ্যাস্কিন এবং হবসবম প্রমুখ ঐতিহাসিকগণের মতে এনক্লোজারের শুভ ফলের অপেক্ষা অধিক ছিল। তাদের বক্তব্য হলো, এনক্লোজারের ফলে জমি সম্পদশালী মানুষের হাতে চলে যায় এবং ছোট চাষি জমি হারিয়ে দরিদ্র হয়ে পড়ে এবং অবশেষে গ্রাম ছেড়ে শহরে কিংবা শিল্পাঞ্চলে গিয়ে স্বল্প মজুরিতে শ্রমিকের কাজ নেয় এবং অসহায়ভাবে জীবনযাপন করতে শুরু করে। হ্যামন্ড লিখেছেন যে চাষির জীবনে এনক্লোজার হলো, এখানে বলা হয়েছে অরিয়েন্টাল অ্যান্ড লার্জ স্কেল, কেননা এনক্লোজার সম্পদশালী মানুষকে পুষ্ট করে তোলে আর দরিদ্র মানুষজন ও ছোট চাষির সর্বনাশ করে। 4th সেমিস্টার অনার্সের জন্য CC 8 পেপারে তোমাদের 10 নম্বরে 500 ওয়ার্ডের অ্যান্সারটা করতে হবে এনক্লোজার মুভমেন্টের উপরে। তোমরা এই পর্যন্তই কিন্তু করবে। এর পরের বাকি অংশটুকু যারা 6th সেমিস্টারে জেনারেলের জন্য DSC 2 পেপারটির যে 20 নম্বরের 1000 ওয়ার্ডের জন্য, তাদের জন্য আর বাকি অংশটুকু করতে হবে। আর অনার্সের জন্য 10 নম্বরে এই পর্যন্তই তোমরা করবে। তাহলে এর পরের বাকি অংশটুকু আমি বলছি 6th সেমিস্টার DSC 2 20 নম্বরের অ্যান্সারের জন্য, আর বাকি অংশটুকু আমি এখানে বলছি। দেখো, গনের এবং টোটে লিখেছেন, এনক্লোজার দরিদ্র মানুষজনের পক্ষে ক্ষতিকর ছিল না, কেননা সেরূপ হলে তারা পার্লামেন্টারি এনক্লোজারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
জেডি চেম্বার্স তার এনক্লোজার অ্যান্ড দ্য স্মল ল্যান্ড অনার প্রবন্ধে দেখিয়েছেন পার্লামেন্টারি এনক্লোজারের ফলে দরিদ্র ছোট চাষি বিশেষ একটা ক্ষতিগ্রস্ত হয়নি। প্যারা করে হবসবাম অভিযোগ করেছেন যে এনক্লোজার বহু কৃষি শ্রমিককে কর্মচ্যুত করে। চেম্বার এই অভিযোগের বিরোধিতা করে লিখেছেন এনক্লোজার শ্রমিককে কর্মচ্যুত করেনি, অপরপক্ষে তা কৃষি শ্রমিকের চাহিদা বাড়িয়ে দেয়। এ প্রসঙ্গে তিনি আরও লিখেছেন মেষ চারণের ক্ষেত্রে কিছুটা বেকার সমস্যা দেখা দিলেও সাধারণভাবে কৃষি শ্রমিকেরা বেকার হয়ে পড়েনি, কারণ 18 শতকের নানা ধরনের শস্যের চাষ বেড়ে যায়। খোলা জমি ঘিরে রাখা এবং জঙ্গল পরিষ্কার করে ঘাস বসানো এবং পশুপালন প্রভৃতি আনুষঙ্গিক কাজের জন্য অধিক সংখ্যক শ্রমিকের প্রয়োজন হতে থাকে। এছাড়া আগেকার অনাবাদী ও বারোয়ারি অবস্থায় পড়ে থাকা জমিতে চাষাবাদের জন্য অধিক সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। প্যারা করে দেখো, আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে 1780 পর থেকে পার্লামেন্টারি এনক্লোজারের ফলে সব শ্রেণীর জমির মালিকের সংখ্যা বেড়েছিল। উল্লেখ্য, এনক্লোজারের কারণে ইয়েমানান এবং কটেজার প্রভৃতি ক্ষুদ্র চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা এনক্লোজার সংক্রান্ত পার্লামেন্টারি আইনগুলিতে রাখা হয়েছিল। ফলে তারা চড়া দাম সত্ত্বেও ছোট ছোট জমি কিনতে থাকে। যুদ্ধের সময় জিনিসপত্রের দাম বেড়ে গেলেও ওই সব ছোট জমির সাহায্যে তারা মোটামুটি ভালোভাবে জীবনযাত্রা নির্বাহ করতে থাকে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। শস্যের ক্রমবর্ধমান মূল্যের পরিপ্রেক্ষিতে এনক্লোজার বিভিন্ন শ্রেণীর জমির মালিকদের স্বার্থ পূরণ করে। ছোট ছোট জমির মালিকরাও এই সুযোগ নিয়ে লাভবান হয়। তবে এ বিষয়ে কোনো বিতর্ক নেই যে এনক্লোজার বড় চাষ জমির সংখ্যা বৃদ্ধির প্রবণতাকে উৎসাহ জুগিয়েছিল। পি ড্যানি তার এই প্রবণতাটিকে এনক্লোজারের প্রত্যক্ষ ফল বলে মেনে নিতে চাননি। এ বিষয়ে তার যুক্তি হলো, বিংশ শতকের ইংল্যান্ডেও যথেষ্ট সংখ্যক মাঝারি ও ছোট জমির মালিকেরা ছিল বা রয়েছে। শেষ প্যারা, এক শ্রেণীর ঐতিহাসিক শিল্প বিপ্লবের উপর পার্লামেন্টারি এনক্লোজারের ভূমিকাটিকে সবিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এ বিষয়ে ড্যানি লিখেছেন যে এনক্লোজার এবং শিল্প বিপ্লবের সূচনা প্রায় একই সময় হলেও শিল্প বিপ্লবের প্রাথমিক পর্যায়ে এনক্লোজারের ভূমিকা উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ছিল না। এ কারণে ড্যানির একটা সতর্ক বাণী এখানে ইংরেজিতে দেওয়া আছে, তোমরা এটা লিখতে পারো। তাই এই ছিল তোমাদের এনক্লোজার মুভমেন্ট বা জমির বন্দীকরণ আন্দোলন ইংল্যান্ডে। তার উপরে অনার্সের জন্য 10 নম্বরের তার যে নোটস এবং পাশের ক্ষেত্রে 6 সেমিস্টার ডিএসসি B2 জন্য 20 নম্বরের তার সেই নোটটি নিয়ে আলোচনা করলাম। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।